আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমরা তোমাদের সাজেশন ক্লাসের ধারাবাহিকতায় সেকেন্ড পার্টের ম্যাথ অংশ নিয়ে চলে আসছি। গতদিন আমরা ফার্স্ট পার্টের যে অংশটুকু দেখছিলাম, আশা করি তোমরা পিডিএফটা সংগ্রহ করে নিছো এবং সেটা পড়াশোনা শুরু করে দিছো। আজকে আমরা ঠিক সেই রকম করেই তোমাদেরকে জাস্ট হাইলাইটেড জায়গাগুলো কোনগুলো আসতে পারে এবং ইম্পর্টেন্ট কোন জায়গাগুলো সূত্র এবং তার প্র্যাকটিস দিয়ে দিব, তোমরা সেটা সংগ্রহ করে নিজেরা একটু পড়ে নিবা। যেহেতু আমাদের সময় খুব বেশি নাই, আমাদের জন্য এই কাজটাই সবচেয়ে ইফেক্টিভ। যেগুলো আসতে পারে সেগুলো প্র্যাকটিস করা, যে ফর্মুলাগুলো আমাকে মনে রাখতে হবে বারবার দেখা, যাতে আমি পরীক্ষার হলে জিনিসটা ভুলে না যাই। চলে আসো এবার আমাদের সেকেন্ড পার্টে। আমরা যদি বলার চেষ্টা করি যে ভাইয়া কোনগুলো আসতে পারে আমাদের, তোমরা একইভাবে আমাদের পেজে নক দিয়ে পিডিএফটা সংগ্রহ করে নিবা। খেয়াল করে দেখো, আমরা শুরু করতেছি আমাদের বহুপদী ও বহুপদীর সমীকরণ থেকে। তো এখানে যদি তোমাকে বলা হয় যে ভাইয়া বহুপদী থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, বহুপদী থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন জিনিসটা, আমরা বলবো যে বহুপদী থেকে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। এই জায়গা থেকে সবসময় প্রশ্ন আসার সম্ভাবনা থাকেই, তোমাদেরও থাকবে। তোমরা একটু দেখে নিবা। তাইলে আমরা বহুপদীতে চলে আসছি এবং বহুপদীতে তোমাকে বলা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা, এই যে দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। এই জিনিসটা একটু পড়ে নিবা। একটা সূত্র আছে সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। এই জিনিসটা আসতে পারে। আরেকটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট যেটা ভাগশেষ উপপাদ্য, এটাও আসে। যেহেতু জাস্ট আমাদের যখন কোনো একটা ফাংশন বা উৎপাদক আকারে দিবে সমীকরণে, জাস্ট আমরা কি করব, তখন এই এর মানটা বসাইতে মান বের করবো। এটা ভাগশেষ উপপাদ্য ছিল। আর এই যে দেখো এখানে কিছু শর্তমূলক গাণিতিক প্রয়োগ আছে যেটা সরাসরি সূত্র আকারে আসতে পারে, অঙ্ক আকারে। যেমন তোমাকে এই দুটা এমসিকিউতে দিয়ে বলবে নিচের কোন শর্তটা আছে, তুমি তখন ডিরেক্ট এই জিনিসটা মুখস্থ করে বলবা। এরপর তোমাকে বলবে সমীকরণের দুটি মূল থাকার শর্ত কি, এই জিনিসটা তোমার মুখস্থ করতে হবে একটু। এগুলো আসলে সরাসরি অঙ্কের সূত্র না, এটা হচ্ছে অঙ্কের রেজাল্ট দেয়া আছে, কারণ এই অঙ্কগুলো অনেক বড় হয়। পরীক্ষাতে তুমি এত কিছু চিন্তা করতে পারবা না। এই জিনিসটা তুমি কি করে নিবা, মুখস্থ করে নিবা। এখান থেকে আমরা যে ইম্পর্টেন্ট টপিকের কথা বললাম সবচাইতে, এই শেষের তিনটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আসি ভাইয়া, উপর দিকে যদি আমরা একটু দেখি সূত্রের মূল থেকে যে সমীকরণ নির্ণয়, এই জায়গাটাও পরীক্ষাতে আসতে পারে। তোমরা এইটাতেও একটু লক্ষ্য রাখবা। তবে এটা 2 স্টারে পড়ে। এটা কি স্টার পড়তেছে? 2 স্টারে পড়তেছে। নিচের গুলো ছিল 3 স্টার। আমরা বিশেষ করে জটিল মূল থেকে যে সমীকরণ, জটিল মূল থেকে যে সমীকরণ, জটিল মূল থেকে যে সমীকরণ, এটা ইম্পর্টেন্ট আছে মূল থেকে সমীকরণের মধ্যে। জটিল মূল থেকে তোমাকে জাস্ট কিভাবে দিবে, জটিল মূল থেকে বলবে যে এরকম 2 + 3i এর দ্বারা গঠিত আমার কি যে সমীকরণ, এই মূলের দ্বারা গঠিত যে সমীকরণ সেটা বের করে দাও। তাহলে আমরা জটিল মূলের ক্ষেত্রে কি জানি, জটিল মূলের ক্ষেত্রে জানতাম যে একটা মূল যদি তোমার কি হয় প্লাস হয়, অপর মূল হবে মাইনাস, অর্থাৎ তারা পরস্পরের অনুবন্ধী হবে। এরপর আমরা জানি মূলদ্বয়ের যোগফল, এরপরে হচ্ছে কি এক্স মাইনাস মূলদ্বয়ের যোগফল এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। তুমি সেই সূত্র দিয়েও করতে পারো, অথবা এই যে আরেকটা নিয়ম হচ্ছে এক্স ইকুয়ালস টু 2 + 3i, এটা ধরে নিয়ে এটাকে সমাধান করবা। বাস্তবগুলোকে এক পাশে, কাল্পনিকগুলোকে আরেক পাশে রাখবা। তাহলে কথা হচ্ছে মূল থেকে সমীকরণের মধ্যে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমাদের জটিল মূল। এই জিনিসটা তুমি একটু দেখে নিবা যে জটিল মূল দেওয়া থাকলে কিভাবে আমরা সমীকরণটা বের করে ফেলতে পারি। ওকে, আরেকটা জিনিস এখান থেকে আসার মতো, সেটা হচ্ছে এই যে দেখো আমাদের যে নিশ্চয়কের ব্যবহারটা আছে, অর্থাৎ কোন একটা সমীকরণ দেখে যে আমরা বলে দিতে পারি যে তার মূলের প্রকৃতি কেমন হবে, অর্থাৎ মূলটা বাস্তব সংখ্যা হবে, অবাস্তব সংখ্যা হবে, না কাল্পনিক হবে। এই যে এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের ব্যবহার, এইটাও তোমাকে ভালো করে ফলো করে যাইতে হবে। এবং এখানে লাস্টেরটা দেখো, এই যে পূর্ণবর্গ হওয়ার শর্তটা আমাদের প্যাচ লাগে, এই জিনিসটা একটু তুমি ভালো করে খেয়াল করে যাবা। তাহলে বহুপদী থেকে আমরা যেই জায়গাগুলো দেখলাম, 1 নাম্বার হচ্ছে নিশ্চয়কের ব্যবহার, 2 নাম্বার হচ্ছে দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ সর্বনিম্ন মান, 3 নাম্বার হচ্ছে কিছু মুখস্থ জিনিস, এবং 4 নাম্বার হচ্ছে মূল থেকে সমীকরণ নির্ণয়, বিশেষ করে জটিল মূল। এই কয়টাই আমরা শেষ সময়ের জন্য একটু রিভিশন দিব। এছাড়া আসলে আমাদের এখান থেকে পড়ার কিছুই নাই ভাইয়া। দেখো আমরা এখানে তোমাদের নিচে প্রশ্ন দিয়ে দিছি অলরেডি, এর যেগুলো ইম্পর্টেন্ট থাকে তোমরা একটু দেখতে পারবা। এই যে একটি মূল অপরটি বিপরীত চিহ্ন যুক্ত হলে কি হবে, বিপরীত চিহ্ন যুক্ত হলে ঘটনাটা কি ঘটবে, এরপরে মূলগুলো কখন জটিল হবে। আমরা বলছি ডি এর মান যদি মাইনাস আছে তাইলে মূলগুলো জটিল হবে। তোমাকে এই সব কয়টা সূত্রের মধ্যে দেয়া আছে। এই যে ন্যূনতম মান, সর্বোচ্চ মান, অলমোস্ট এখানে তোমাকে সাজেশন হিসেবে আমরা 28টা অঙ্ক দিয়ে দিছি। তুমি একটু এই 28টা অঙ্ক ট্রাই করবা।
উপরে সূত্র দেয়া আছে, সূত্র পড়বা, সেই অনুযায়ী 28টা অঙ্ক কি করবা, নিজে নিজে ট্রাই করবা। এবং এখানে তোমার কি দেয়া আছে দেখো, যে ব্যাখ্যাগুলো দিয়ে দেয়া আছে খুব সুন্দর করে। যদি কোনোটা বুঝতে সমস্যা হয় ব্যাখ্যাতে প্র্যাকটিস করবে, এগুলোই ইম্পর্টেন্ট তোমার জন্য। এরপরে যদি চলে আসো ভাই কোনিক্স, কোনিক্স সমান ইম্পর্টেন্ট আমাদের। কোনিক্স থেকে আমাদের কি থাকবে, কোনিক্স থেকে আমরা একটু লিস্ট ডাউন করতে চাই, সূত্র এভাবে না পড়ে কোনিক্স থেকে আমরা একটা লিখিত তোমাদেরকে দিতে চাই, যে কোনিক্স থেকে আমাদের কোন কোন টপিকটা কি করতে হবে, কোন কোন টপিকটা ক্লিয়ার করতে হবে। কোনিক্স তো এখানে আমরা দিয়ে দিছি, তবে ওই সুন্দর করে সাজানো নাই আসলে, কারণ কোনিক্স তো জানোই সূত্র নির্ভর, এটাকে ওইভাবে সাজানো যায় না। কোনিক্সের 1 নম্বরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণ, পরামিতিক সমীকরণ তোমরা পারো কিনা, পরামিতিক সমীকরণ। হ্যাঁ, কোন কোনিক্সের পরামিতিক সমীকরণ কি? যেমন আমরা জানি, এই যে দেখো sec থিটা আর যদি tan থিটা এই রকম কিছু থাকে, এটাকে আমরা কি বলছিলাম, এটাকে আমরা বলছিলাম অধিবৃত্ত। অধিবৃত্ত কিভাবে আসছিল, x এর ইকুয়াল টু sec থিটা, y ইকুয়ালস টু tan থিটা ধরে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 1 চলে আসে, এই জন্য এটাকে বলা হয়েছে অধিবৃত্ত। এই যে পরামিতিক সমীকরণ, এটা হরেক রকম দিতে পারে, 6 sec থিটা, 10 tan থিটা এরকম দিয়ে দিতে বলতে পারে, যেটা কার সমীকরণ, অথবা অধিবৃত্তের পরামিতিক সমীকরণ বা পরামিতিক স্থানাঙ্ক কি, এরকম হইতে পারে sec থিটা আর y ইকুয়াল টু 10 tan থিটা। এই যে জিনিসগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জিএসটির জন্য, পরামিতিক সমীকরণ। সো আমরা বুঝলাম sec tan, মাইনাস দ্বারা আরেকটা জিনিস আছে cosec cot, সেটাও পরামিতিক সমীকরণ। এরপর দেখবা এটি আর 2at, এটি স্কোয়ার আর 2at এই জিনিসটা, অথবা x ইকুয়ালস টু এটি স্কোয়ার আর y ইকুয়ালস টু 2at, এটা কার পরামিতিক সমীকরণ, এটা হচ্ছে পরাবৃত্তের পরামিতিক সমীকরণ। কেন হলো, কিভাবে হলো, এত মনে রাখার এখন আমার সময় নাই, জাস্ট আমি পরামিতিক যে সমীকরণগুলো আছে সেগুলো একটু মনে রাখার চেষ্টা করব। মূলত এই দুটোই আমার পরীক্ষাতে আসে। আর সাইন আর কস যদি থাকে তাইলে সেটা কি হবে, সেটা হবে বৃত্ত অথবা উপবৃত্ত। এটা আমরা জানি, যদি সাইন কজের সহগ একই হয় সেটা হবে বৃত্ত, আলাদা আলাদা হলে হয়ে যাবে উপবৃত্ত। এইটা তুমি মনে রাখবে একটু পরামিতিক সমীকরণ থেকে, ঠিক আছে ভাইয়া। 2 নাম্বার চলে আসো, যে পয়েন্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরিচিতি। 2 নাম্বারে হচ্ছে কি পরিচিতি। এই পরিচিতির মধ্যে অবশ্য পরামিতিক পড়ে যায়, তবে এখানে আমরা এটাকে আলাদা করে রাখছি। পরিচিতি কি দিয়ে হয়, পরিচিতি হয় উৎকেন্দ্রিকতা ই দিয়ে এবং দ্বিঘাত সমীকরণ দিয়ে। কি দিয়ে, দ্বিঘাত সমীকরণ দিয়ে। এই তো প্রথমে আমাদের এখানে লিখে দেওয়া আছে খুব সুন্দর করে এই পরিচিতিটা, ই এর মান থাকলে কি হবে এবং দ্বিঘাত সমীকরণ থেকে তুমি কিভাবে বের করতে পারবা, এই জিনিসটা খেয়াল রাখবা। এরপরে যদি তুমি চলে আসো পরাবৃত্ততে, পরাবৃত্তের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শীর্ষবিন্দু। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শীর্ষবিন্দু। এবং তোমাদেরকে শীর্ষবিন্দু আমরা জানি শর্টকাটে ব্যবহার করা হয়, মানে বের করা যায়। শর্টকাট কি, অপশন টেস্ট করলে শীর্ষবিন্দুটা নির্ণয় করা যায়, যে যে অপশন দ্বারা সমীকরণ ছেদতে হবে সেটাই হচ্ছে নির্ণয় শীর্ষবিন্দু, এই জিনিসটা। এরপরে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের স্পর্শক। স্পর্শক, এই যে পরাবৃত্ত আর একটা সরল রেখার স্পর্শক থেকে আমরা জানি সি ইকুয়াল টু এ বাই এম, এই সূত্রটা। আরেকটা হচ্ছে ডি ইকুয়াল টু 0 ধরে যে দ্বিঘাত সমীকরণ আসে সেটার সমাধান। স্পর্শক থেকে প্রশ্ন আসার মতো বলা যায় আসবেই, এখান থেকে আসতে পারে। যদি পরাবৃত্তের স্পর্শক না আসে, উপবৃত্তের স্পর্শক আসবে, অধিবৃত্তের স্পর্শক আসবে, তবে স্পর্শক অংশটুকু খুবই কমন, এখন বিগত বছরগুলোতে চলে আসতেছে। তাহলে এই স্পর্শক শুধু পরাবৃত্ত না, এই স্পর্শক হবে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, তিনটার স্পর্শক তুমি একসাথে পড়বা যাতে তোমার মাথায় থাকে, তাই না। পরাবৃত্ত হলে সি ইকুয়াল টু এ বাই এম, উপবৃত্ত হলে কি সি ইকুয়াল টু সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে সূত্রটা তুমি একটু মাথার মধ্যে রাখবা। 5 নম্বরে চলে আসো ভাইয়া। 5 নম্বরে যদি আমরা বলি অধিবৃত্তের বা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা, এই যে উৎকেন্দ্রিকতা, এই জিনিসটা নির্ণয় করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর 6 নম্বরে হচ্ছে ফোকাস বা উপকেন্দ্র। উপকেন্দ্র, ফোকাস বা উপকেন্দ্র, ফোকাস বা উপকেন্দ্র। এই তো এই কয়টা জিনিসই ঘুরে ফিরে দেখা যায় পরীক্ষাতে আসে। এর বাহিরে আর কি আসতে পারত, আমাদের পরাবৃত্ত থেকে আসে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি যেটা এক ঘাত থাকে তার মান, অথবা উপবৃত্ততে 2b²/a, এই জিনিসগুলো আসতে পারে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট লিস্ট ডাউন যদি করি, এই 6টা টপিক তোমাকে পড়তেই হবে, এর মধ্যে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে কি কি হইলো, পরামিতিক সমীকরণ, পরিচিতি, শীর্ষবিন্দু, সব ধরনের স্পর্শক, এরপরে আমাদের উৎকেন্দ্রিকতা, ফোকাস বা উপকেন্দ্রিক লম্বের যে দূরত্ব বা দৈর্ঘ্য আছে সেই জিনিসটা একটু
পড়ে ফেলবা। দেখো এই জিনিসটা কি সাজাই দেওয়া আছে ভাইয়া? কথার অর্থ হচ্ছে জি ভাইয়া, সবকিছু তোমার সুন্দর করে সাজাই দেওয়া আছে। এই যে খেয়াল করে দেখো, এখান থেকে যদি আমরা টিক দেই তাহলে আমরা বুঝতে পারি যে এই যে শীর্ষবিন্দু, ফোকাস, এরপর আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই জিনিসগুলো পড়তে হবে। স্পর্শকের অংশটুকু খুবই ইম্পর্টেন্ট বলছি, স্পেশালি তুমি এই 9 নাম্বার জিনিসটা দেখবা, স্পর্শক। এই যে স্পর্শক কখন আমরা সমীকরণ এবং দৈর্ঘ্যটা কিভাবে বের করতেছি, হ্যাঁ, এই জিনিসটা তুমি একটু দেখে নিবা। আচ্ছা, এরপর আমরা যদি চলে আসি যে উপবৃত্ত, উপবৃত্তরও সুন্দর করে সূত্রগুলো লিখে দেওয়া আছে, কোনটা কি অধিবৃত্তরও সুন্দর করে সূত্রগুলো লিখে দেওয়া আছে। এখানে দেখো লেখচিত্রটা অতটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য, লেখচিত্র এখন পর্যন্ত ইম্পর্টেন্ট না, তারপরেও দেয়া হয়েছে, তুমি প্র্যাকটিসের মধ্যে রাখবা যদি আসে। এই যে স্পর্শকের আমাদের যে সমীকরণের কথা বলছিলাম সেই জিনিসটা এখানে উদাহরণ দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট, এগুলো তুমি একটু সলভ করে নিবা ভাইয়া, তুমি সলভ করে নিবা। তোমাকে এখানে আমরা অলমোস্ট 37টা প্রশ্ন দিয়ে দিছি, সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করলেই এর মধ্যে থেকে সবকিছু তুমি ইনশাল্লাহ পেয়ে যাবে এবং সবগুলোর সলভ তোমার সুন্দর করে দেয়া আছে। দেখো এরপরে আমাদের যে এই জিনিসটা আসে, দ্বিতীয় পত্র থেকে নাম্বার তোলার একমাত্র জায়গা, এখান থেকে আমরা খুব সহজে নাম্বারগুলো উঠাইতে পারি, খুবই সহজে নাম্বারটা উঠাইতে পারি। কারণটা কি? কারণ হচ্ছে এগুলো ডিরেক্ট অঙ্ক চলে আসে, এইখান থেকে প্রশ্ন রিপিট হবেই, অর্থাৎ এখান থেকে কোনোভাবে নতুন প্রশ্ন তোমাকে করে দিবে না। বিগত বছরের প্রশ্ন সব যদি তুমি পড়ো, দেখবো বিপরীত ত্রিকোণমিতি তুমি ডিরেক্ট মুখস্থ পাইছো, মানে প্রশ্ন দেখে অ্যান্সার করতে পারছো, এরকম সিচুয়েশন হবে বিপরীত ত্রিকোণমিতির ক্ষেত্রে, অথবা রিলেটেড জিনিসটা থাকবে, এখান থেকে নতুন তেমন কিছু আসে না। তাহলে ভাই এখান থেকে পড়বো কি কি? পড়ারই আছে 3টা জিনিস, একটা হচ্ছে আমাদের যোগ, যোগ বা বিয়োগ, আর 2 নাম্বার জিনিস হচ্ছে গুণ, এটাই তো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রূপান্তর। রূপান্তর কি? রূপান্তর হচ্ছে আমাকে ট্যান ইনভার্স থেকে সাইন ইনভার্সে অথবা সাইন ইনভার্সের দিকে যাইতে হবে, তো ট্যান থেকে সাইনের দিকে যাইতে হবে। এরপরে যে গুণ আছে, যোগ আছে, বিয়োগ আছে, এই জিনিসগুলো তোমাকে পড়লেই হবে, তবে কিছু সূত্র তোমাকে মাথার মধ্যে রাখতে হবে এই অঙ্কটা করতে গেলে। আমরা এখানে তোমার সুন্দর করে সবগুলো ফাংশনের ফর্মুলা দিয়ে দেওয়া আছে, এত ফর্মুলা তোমাকে এখান থেকে পড়তে হবে না। আমি যদি ফর্মুলা ফাইন্ড আউট করে দেই যেটা যেটা তোমার পড়তে হবে, এই যে দেখো আমাদের π/2 এর যতগুলো ফর্মুলা আছে এগুলো তোমাকে পড়তে হবে। এখানে একটা দেওয়া আছে π/2 এর ফর্মুলা, একটা দেওয়া আছে π/2 এর ফর্মুলা। একইভাবে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, এটাও কি হয়? π/2 হয়। আর এটা হচ্ছে sin ইনভার্স x প্লাস cosec ইনভার্স x, এটাও তোমার কি হয়? π/2 হয়, π/2 হয়। এই π/2 এর সূত্রগুলো তুমি পড়বা। এই যে যোগ বিয়োগের ক্ষেত্রে তুমি কোনটা ইউজ করবে? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই জিনিসটা। এবার ভাইয়া আমরা একটু গুণের ক্ষেত্রে আসি, যেটা আমাদের এখান থেকে শর্টকাটে পড়াইতে হবে এবং এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। গুণের ক্ষেত্রে আসি, দেখো গুণের ক্ষেত্রে বিষয়টা কি? যদি নর্মাল 3টা বা 2টা রাশি থাকে আমি ভাগ করে করে রূপান্তর করে করে নিয়ে আসতে পারি, তবে যদি 4টা রাশি থাকে তাইলে কি হবে? এখানে কি বলছে দেখো, যদি এমন থাকে যে সাইন আছে আবার কজ ইনভার্স আছে, অথবা কজ স্বাভাবিক আছে সাইন ইনভার্স আছে, একই সাথে কটের ক্ষেত্রেও এই জিনিসটা লক্ষ্য করা যায়, তাহলে অ্যান্সার হবে লাস্টে যা থাকবে তাই। যেমনটা হচ্ছে দেখো ট্যান আছে, এরপর আছে সাইন ইনভার্স, কস, কট ইনভার্স, ধর এখানে হাতি দিয়ে দিছে, প্রশ্নটা এইরকম, এবং এটাই বারবার পরীক্ষাতে আসে। গুণের ক্ষেত্রে এই জিনিসটা খুবই পরীক্ষাতে আসে। যদি আমার কখনো এইরকম থাকে যে ট্যান কট ইনভার্স সাইন কজ ইনভার্স, আবার তোমার উল্টাও হইতে পারে, ধরো এখানে কজ কি আছে, আমার এখানে আছে সাইন, হ্যাঁ এখানে আমার সাইন আছে, এরপরে হচ্ছে আমার ট্যান ইনভার্স আছে, এরপর আমার কট আছে, এরপর আমার কি হয়ে গেছে? কজ ইনভার্স আছে, এখানে আছে ঘোড়া। একই জিনিস হইতে পারে, তোমার ডিরেক্ট অ্যান্সার হবে এই লাস্টে যা থাকবে সেটাই, লাস্টে যা থাকবে সেটাই। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের খুব একটা ট্রিকি কোশ্চেন এখান থেকে আসছিল, তুমি এই জিনিসটা মনে রাখতে পারবো এবং পরীক্ষাতে এই জিনিসটা তুমি ইনশাল্লাহ পায়ে যাবা। আচ্ছা, আমরা একটু উদাহরণে একটা জিনিস দেখি যেটা এখানে বলা হয় নাই, খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই তো এই অঙ্কটা 1 নাম্বার অঙ্কটা, এই 1 নাম্বার অঙ্কটা তুমি এবছরও দেখছো আসছে কৃষিতে, এই প্রশ্নটা থাকেই, এবং আমরা যখন পড়াই তখন বলি এটা থাকার একমাত্র কারণ হচ্ছে এইটার 6টা রূপ, অর্থাৎ সাইন ইনভার্স x সাইন ইনভার্স y π/2, এখান থেকে একটা বলছে কোনটি সঠিক, আমি তোমাদের বলে দেই যে এই নাম্বারটা সঠিক, এটা একটা প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন বলবে যে x² প্লাস y² এর মান কত, তুমি তো দেখলাই 1। 3 নাম্বার প্রশ্ন বলবে সঞ্চার পদ কি,
অর্থাৎ এর আকৃতি কেমন, সঞ্চার পথ কি, সঞ্চার পথ কি এটার বলতো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সঞ্চার পথ হচ্ছে বৃত্ত। 4 নাম্বারে তোমাকে বলবে যে এক্স এর মান কত, তাহলে এখান থেকে এক্স এর মান তুমি বের করে ফেলতে পারবে না, 1 মাইনাস ওয়াই স্কোয়ার রুট। 5 নাম্বারে তোমাকে বলবে ওয়াই এর মান কত, 1 মাইনাস এক্স স্কোয়ার রুট, এই তো। এরপরে 6 নাম্বারে বলে যে ভাইয়া কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর মান কত, সেটা π/2 হবে। আরেকটা প্রশ্ন করতে পারে 7 নাম্বারে যে এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এর মান কত। তাহলে এই যে এই অংশটুকু তো এক্স আর এই অংশটুকু তো ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান হচ্ছে 1। এই জন্য এইটা সব জায়গাতে সাজেশনে থাকেই যে ভাই এটা তুমি মুখস্থ রাখো, সরাসরি কমন পাওয়া যাইতে পারো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর মান কত। বাকিগুলো তুমি জাস্ট ক্যালকুলেট করতে যাবা, তাইলেই হয়ে যাবে। আমরা যেটা আরেকটা ইম্পর্টেন্ট জায়গা তোমাকে দেখাবো, এই যে 9 নাম্বার প্রশ্নটা দেখো, সেম আমি যা বললাম তাই, উদ্দীপক সেম আছে, তাহলে এর মান কত চলে আসবে, 1 চলে আসবে। আমরা তোমাকে আরেকটা জায়গা যেটা দেখাবো সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, এই যে 11 নাম্বারটা 13 নাম্বারটা, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিক, দ্বিঘাতের যোগ। দ্বিঘাতের যোগ যখন এটা আমাদের থাকে তখন আমরা না কি ইউজ করি বলতো, দ্বিঘাতের যোগ থাকলে যে এই সূত্রটা ইউজ করি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রর শিখনফলটা ইউজ করে খুব দ্রুত বের করে নিয়ে আসি, না হলে আমাদের প্যাচে পড়তে হয়। sec স্কয়ার tan ইনভার্স 4। তাহলে আমরা কি করি, আমরা এইখানে নরমালি tan ইনভার্সটাকে sec এ রূপান্তর করে কাটাকাটি করি, কিন্তু যখনই দ্বিঘাত থাকবে তখন ঘটনাটা উল্টা করি, সেকটাকে tan এ রূপান্তর করি। sec স্কয়ার থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে sec স্কয়ার থিটা কি হবে, 1 প্লাস tan স্কয়ার থিটা। দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এই sec এর বদলে আমরা কি লিখবো, sec এর বদলে লিখবো 1 প্লাস tan স্কয়ার, ভাই থিটা কি, থিটা হচ্ছে tan ইনভার্স 4। আবার তাহলে এই যে প্লাস tan স্কয়ার আছে, তাহলে এখানে tan স্কয়ার কি হয়, tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা মাইনাস 1 হয়। তাহলে আগে আমাকে কি লিখতে হবে, sec স্কয়ার থিটা মানে কি sec ইনভার্স 3 মাইনাস 1। এই যে প্লাস 1 মাইনাস 1 কাটা, 4 4 এ 16 আর এখানে হচ্ছে 3 3 কে 9, স্কয়ার যেহেতু আছে tan tan কাটা যাবে, sec sec কাটা যাবে, তাহলে 16 আর 9 কত হয়ে যাচ্ছে, 16 আর 9 হয়ে যাচ্ছে 25। এইরকম করে আমাদেরকে জাস্ট মনে রাখতে হবে, যদি দ্বিঘাত সমীকরণ থাকে তাহলে আমরা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে মান বের করব, তাহলে আমাদের দ্রুত হবে। এই জায়গাটা, এই যে 13 নাম্বারটাও সেম অঙ্ক। এবার দেখো 13 নম্বরে সেম অঙ্ক, তাহলে এখানে কি ছিল, প্রথমে 1 প্লাস 5 5 কি হবে 25, যেহেতু tan আগে আছে তাইলে প্লাস 2 2 4 মাইনাস 1, 25 আর 4 29 অ্যান্সার। তুমি যদি জিনিসটা বুঝতে পারো বা তোমার করা থাকে, এক লাইনে তুমি অ্যান্সার বলে দিতে পারবা হাতে ক্যালকুলেশন করেই, তোমাকে অন্য কোনো দিকে যাইতে হবে না। ওকে ওকে, এই দেখো ওই যে আমরা π/2 একটা বিশেষ রূপ দেখাইলাম, এই যে 21 নাম্বারটা, এটা এবার এবছর ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল তাই না, একটু উল্টা দিয়ে সেক দিয়ে এখানে এই সেম কাহিনী আসছিল তোমাকে, তাইলে এটাও কিন্তু সেম শিখন ফল থেকে আমার আসে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান কত। আর একটা মজার কথা বলি, যদি কখনো পরীক্ষাতে দেখো এই যে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, অথবা সঞ্চার পদ কি, সঞ্চার পদ কি, ধরো তুমি অঙ্ক পারতেছো না কিন্তু তুমি মনে হচ্ছে যে একটা অ্যান্সার করে যাই, তোমাকে যখনই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে বলবে তুমি 1 বসাবা, মানে হওয়ার সম্ভাবনা 99%। কারণ এছাড়া তো আমরা পরীক্ষাতে মানে কোনো প্রশ্ন এমন দেখিনি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান 4 আসছে, 2 আসছে, 3 আসছে, 1ই আসে, এবং সঞ্চার পদ তার কি হয়, সঞ্চার পদ তার বৃত্তই হয়। তাহলে তুমি রিস্ক নিবা এবং 99% সঠিক হওয়ার সম্ভাবনা তোমার থাকবে। তাহলে যেখানেই তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেখবা সেটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। এটা কিভাবে হয়, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কি কসটাকে, কস ইনভার্সটাকে যদি আমরা কিসে কনভার্ট করতে চাই, সাইনে কনভার্ট করতে চাই, তাহলে সাইন ইনভার্স 1/y স্কয়ার, এই তো এটা হবে x ইকুয়ালস টু সাইন সাইন যাবে কাটা, সো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কি চলে আসবে, 1 চলে আসবে। তোমার মুখস্থ থাকা দরকার, ঠিক আছে, তোমার মুখস্থ থাকা দরকার। এরপরে চলে আসো ভাইয়া, হ্যাঁ বিপরীত ত্রিকোণমিতির সেকেন্ড যে অংশটুকু আছে এটা আমরা একটু পড়বো।
সেকেন্ড যে অংশটুকু আছে এই অংশটুকুতে আমাদের কাজ আছে, এটা আমরা পড়বো। প্রথমত তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে, কারণ অধিকাংশ ক্ষেত্রে আমাদের সূত্র বের করতে যায়। যদি এই রকম সহজ প্রশ্ন আসে যে sin θ ইকুয়ালস টু 1/√2 হলে থিটার মান কত, তাহলে এটাকে তো তোমার তুলনা করতে হবে কোন সূত্রতে বসে। এই জন্য এই তিনটা সূত্র 1 2 3 একটু চোখের নাগালে রাখবা। আরেকটা মজার জিনিস হচ্ছে, দেখো যখন cos থাকে তখন 2π প্লাস মাইনাস হয়, যখন tan থাকে তখন nπ শুধু প্লাস হয়। এটা দিয়েও তুমি অ্যান্সার বের করতে পারবা। কারণ কি, কারণ ধরো তোমার অ্যান্সার দেওয়া আছে nπ প্লাস মাইনাস আলফা, হবে না, কারণ nπ সাথে সবসময় প্লাস হয়, আর প্লাস মাইনাস হতে গেলে 2nπ হইতে হবে, অর্থাৎ কজের সূত্র বসতে হবে। এই জিনিসগুলো তুমি ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু এখান থেকে সূত্রটা বের করে আনতে পারো। আরেকটা সূত্র আছে, মানে আরেকটা ট্রিক্স আছে, যেটা হচ্ছে অপশন টেস্ট করা। দেখো আমরা যদি তোমাকে একটু অপশন টেস্ট গুলো দেখাই, যেটা দেখে তুমি আসলে বুঝতে পারবা অঙ্কের অ্যান্সার কি হতে পারে। যেমন এই যে এইরকম প্রশ্ন যদি আসে তোমার কখনো, 9 নাম্বারটা যে কি বলছে, 2 cos 2 থিটা প্লাস 2√2 sin θ ইকুয়াল টু 3 হলে থিটার মান কত। এখন আমার পক্ষে তো অঙ্ক করে বের করা সম্ভব না, সো আমি কি করব, এইরকম সিচুয়েশনে আমি ধরবো যে এগুলো নাই, এগুলো নাই, তাহলে কি বাকি আছে, π/3। π/3 মানে কত ডিগ্রি, 180/3 মানে 60 ডিগ্রি। π/4 মানে কত ডিগ্রি, 45 ডিগ্রি। এটা মানে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এটা মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এবার তুমি যে কাজ করবা, জাস্ট থিটার মানের জায়গায় এই অপশনগুলো বসাই দেখবা কোনটা 3 দেয়, যেটা 3 দিবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। যেমন তুমি যদি সবার আগে 90 বসাও, কারণ 90 বসানো খুবই ইজি। আমি যদি 90 বসাই, কজের মান কত হয়ে যায়, 90 দুকানো 180 হয়ে যায়, তাই না। কজ 180-র মান কত, -2 -1, তাহলে হবে -2 প্লাস 2√2। না, এটা জীবনেও দিবে না। 90 এর মান আমার কখনোই কোনো একটা মান দিচ্ছে না, কারণ কি sin 90 এর মান 1, তাহলে থাকবে 2√2, আর cos 90 গুণন 2, 180-র মান হবে -2, তাহলে 90 দিয়ে আমার কোনো কাজ হয় না। দেখো আমরা একটু 60 দিয়ে চেষ্টা করি, 60, তাহলে cos কত আসবে, 120 আসবে। cos 60-র মান কত, 120, তাহলে -120, অর্থাৎ সরি 120 মানে -1/2 আসবে, তাই না। আর প্লাস এখানে তুমি খেয়াল করে দেখো, যেহেতু 60 দিছি, sin 60 এর মান কত, √3/2, √3/2 সাথে 2 × 2√2, তাই না। সো এটাও তো আমার কোনোভাবে মানটা দিচ্ছে না। আমরা যদি 45 বসাই, তাইলে ঘটনা কি ঘটে, 45 মানে হচ্ছে 1/√2, 1/√2, cos 45 cos হয়ে যাবে 90, তাই না, cos হয়ে যাবে 90, 90-র মান কত, 0। আর এখানে খেয়াল করি যদি 1/√2 হয় তাহলে অ্যান্সার তো 2 থাকে, এটাও তো হচ্ছে না, তার মানে 30 বসাই আমার কিছু একটা হবে। এখন যদি আমি 30 বসাই, এটা হচ্ছে 60, 60-র মান হচ্ছে হাফ প্লাস 2, এটা হচ্ছে কি √2, sin 30-র মান কত, sin 30-র মান হাফ, জাস্ট √2 আসতেছে। 9 নাম্বারটা 1 মিনিট একটু, 45 ডিগ্রি বসায় কাজ হচ্ছিল আমাদের, তাহলে আমি হিসাবে কি গন্ডগোল করছি, 1 মিনিট, 45 ডিগ্রি আরেকবার বসাই দেখি, 45। আমি যদি 45 ঠিক মতো বসাই, এটা হয়ে যাবে 90, তাহলে 2 × cos 90, cos 90-র মান হবে 0, প্লাস এখানে যদি আমি 45 বসাই, এটা হবে 2 × 2√2 × sin 45, যার মান হচ্ছে 1/√2। কে, তাহলে তো এখানে cos 90-র মান 0, 0, 0, 90, 45, 45 গুণ 90 হলে এটা 0, এটা তো 2 আসে, এখানে মনে হয় আমার 2 হবে। হ্যাঁ, এখানে আমার 2 হবে, আসলে গন্ডগোল পাকাই দিছে, 45 বসে এখানে আমাদের 2 আসে, মিলতেছে না। আচ্ছা আমরা আরেকটা অঙ্ক ট্রাই করি, যেহেতু এইখানে আমার ভুল হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আমরা আরেকটা অঙ্ক যদি ট্রাই করে দেখি মেলে কিনা। অবশ্যই মিলতে হবে আমাদের। যেমন খেয়াল করে যে 5 নাম্বার প্রশ্নটা কি বলছে, 5 নাম্বার প্রশ্নতে বলছে n যদি তোমার কি হয়, পূর্ণ সংখ্যা হয়, n যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে sin nπ প্লাস 1n π/6 এর মান কত। এইরকম সিচুয়েশনে তুমি কি করবা, সেম সিচুয়েশন, যখন এই সিচুয়েশন আসবে আমি তোমাকে বলছি n = 0, তুমি ধরবাই না n এর কোনো মান নাই, তাহলে n = যদি 0 হয়, এটা হচ্ছে n এর মান 0, sin প্লাস সামথিং 0 হবে 1 π/6, sin π/6 মানে কত, sin 30 ডিগ্রি, আর sin 30 ডিগ্রির মান কত, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, অ্যান্সার এটা চলে আসবে হাফ, তাই না। এই তো
এরপরে খেয়াল করে দেখি, এই যে আমরা যে অপশন টেস্টের কথা বলতেছিলাম 18 নাম্বারটা দেখো, আমরা যে অপশন টেস্টের কথা বলতেছিলাম ভাইয়া, তুমি 18 নাম্বারটা খেয়াল করে দেখো, তোমাকে কি বলছে 2 cos স্কয়ার থিটা। এই তো এই অঙ্ক 18 নাম্বার আর আগেরটা সেম। এখানে তাহলে কি ভুল হয়েছে তুমি দেখতে পারতেছো, 2 cos স্কয়ার থিটা প্লাস 2√2 sin থিটা ইকুয়াল টু কি 3। আগেরটাতে তাইলে কি ভুল হয়েছে, আমরা কিন্তু এখানেই ভুলটা বুঝতে পারলাম যে আমার আগেরটাতে কি ভুল হয়েছে। আগেরটাতে আমাদের যেই ভুলটা হয়েছে সেটা হচ্ছে এই যে এখানে স্কোয়ারটা 2 হয়ে গেছে, এই জিনিসটা তোমরা একটু ঠিক করে নিবা। স্কোয়ারটা কি হয়ে গেছে 2 হয়ে গেছে, এই জন্য আমাদের মেলেনি। 2 cos স্কোয়ার থিটা হবে এটা প্লাস 2√2 হবে। হ্যাঁ, তাহলে এবার মিলে যাইতো। এই তো, তাই তো বলি অঙ্ক কেন মিলবে না, এটাতে অঙ্ক উঠাইতে ভুল হয়েছিল। এখানে একটা কি হবে স্কোয়ার হবে। তাহলে এবার তুমি 45 বসাই দেখো মিলে যাবে ডিরেক্ট। তাহলে 45 যদি বসাই সাইন cos 45 এর মান কি 1/√2, সেটার উপর স্কোয়ার প্লাস সাইন 45 এর মান কত 1/√2। তাহলে √2 কাটা যাবে, এখানে দেখো স্কোয়ার আর √2 হবে 2, সো 2 কাটা গেলে 1 + 2 = কি থাকবে 3। এটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম, প্রশ্নতে ভুল আছে। লাকিলি আমাদের লাস্টের কোশ্চেনটা সেম কোশ্চেন থেকে আমরা বুঝতে পারছি আসলে এখানে জিনিসটা কোথায় ভুল হয়েছিল, আমাদের অপশনে। সেম দেখো এটা 45 ডিগ্রি আসবে। কথার অর্থ হচ্ছে তুমি যদি কখনো কি পাও সমীকরণ পাও এখানে এবং সেখানে মূল দেওয়া থাকে বা থিটার মান দেওয়া থাকে, এক্স এর মান দেওয়া থাকে, তুমি সেটা অপশনে বসায় দেখবা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মেলে কিনা। যদি মেলে সেটাই হবে অ্যান্সার। দেখো এই যে 17 নাম্বারটা আমরা সেম ভাবে 17 নাম্বারটা করব। তাহলে এইটা আমার নাই, এটা আমার নাই, তাই না, π/6 হইছে π/6, এটা আমার নাই π/3 হইছে, ঝামেলা হচ্ছে π/3 π/6 দুটা চলে আসছে। এই যে যেই কথা বলছিলাম যে তোমাকে অনুমান লাগাইতে হবে, এখানে হয় π/6 বা π/3 দিয়ে অঙ্ক মিলবে, কিন্তু অঙ্ক আসলে কোনটা দিয়ে হবে। মজার বিষয় হচ্ছে দেখো আমরা যদি π/3 আগে কোনটা মিলাই, আমি আগে অ্যান্সারটা দেখে আসি কোনটা দিয়ে মিলছে, এরপর তোমাকে ব্যাখ্যাটা দিচ্ছি। π/3 দিয়ে মিলছে, তাই না, এই যে দেখো π/3 দিয়ে মিলছে ভাইয়া, π/3 দিয়ে মিলছে। মনে করো সে তোমার অঙ্কটা কি দিয়ে মিলে গেছে, π/3 বসাইলে মিলে যাচ্ছে। অর্থাৎ কত ডিগ্রি, π/3 মানে 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত হাফ, cos 60 ডিগ্রির মান কত হাফ, হাফের উপর স্কোয়ার মাইনাস 4 cos কত ডিগ্রি 60 ডিগ্রি মান কত হাফ প্লাস 1। সেটা হবে কি দেখো 1 - 2 + 1 = 0। সো আমাদের কাহিনী হচ্ছে π/3 দিয়ে মিলবে, কিন্তু π/3 অ্যান্সার আছে দুইটা। π/3 দিয়ে মিলবে, π/3 অ্যান্সার আছে দুইটা। এখন কোনটা নিব তোমাকে আগেই এই জন্য বলছি যে ফর্মুলার দিকে একটু খেয়াল করে দেখবা, ফর্মুলার দিকে একটু খেয়াল করে দেখবা। কি খেয়াল করে দেখছো তুমি, এই যে দেখো কজের ফর্মুলা, ওখানে কিন্তু অঙ্কগুলো কজ দিয়ে আছে, তাহলে অবশ্যই আমার সবকিছু বাদ দিয়ে কজ আসবে, এবং কজের ফর্মুলা হয় 2π + α দিয়ে। সাইনের ফর্মুলা কি হয়, এই যে এই ফরম্যাট nπ + -y⁴n α দিয়ে। এন্ড কথা হচ্ছে ভাইয়া তাহলে আমরা তো বুঝতে পারছি প্রথমত যে এই জিনিসটা আমার π/3 দিয়ে সলভ করা গেছে, π/3 দিয়ে সলভ করা গেছে, এখানে একটা π/3 আছে, এখানে একটা π/3 আছে, তাহলে এইটা হচ্ছে সাইন অঙ্ক থাকলে অ্যান্সার হইতো, যেহেতু অঙ্ক কজ আছে এটা অ্যান্সার। এইরকম অ্যাজাম্পশনের কথাই আমি তোমাকে বলছি। তুমি যদি এই অ্যাজাম্পশন গুলো একটু মাথায় রাখতে পারো দেখবা যে বিপরীত ত্রিকোণমিতির সব অঙ্ক তুমি করে ফেলতে পারছো। এই হলো বিপরীত ত্রিকোণমিতিতে আমাদের কথাবার্তা। এরপরে আমাদের যে অধ্যায় আছে সেটা হচ্ছে স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা থেকে বেশি কিছু পড়তে হবে না, আমরা জাস্ট 3টা টপিক পড়বো। সামন্তরিকের সূত্র পড়বো, সেই 3টা টপিক আমি লিখে দিই, এখানে সুন্দর করে দেয়া নেই। সামন্তরিকের সূত্র, এর মধ্যে কি আছে সামন্তরিকের সূত্রের মধ্যে, একটা হচ্ছে লব্ধি দিক অপরিবর্তিত রাখলে, 2 নাম্বার হচ্ছে আলফার মান 120 ডিগ্রি কখন কখন হবে, এবং 3 নাম্বারটা হচ্ছে আমাদের সাম্য অবস্থা, অর্থাৎ 3টা বল এ বি সি সাম্য অবস্থায় থাকলে যে কোনো দুইটার মধ্যবর্তী কোণ, যে কোনো দুইটার মধ্যবর্তী কোণ তোমাকে বের করতে বলবে। এই 3টা জিনিস প্রথমত তোমার সামন্তরিকের সূত্র থেকে ক্লিয়ার থাকতে হবে, এর মধ্যেই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি,
যে লব্ধির দিক অপরিবর্তিত থাকলে, অথবা তোমাকে কি হচ্ছে 120 ডিগ্রি কখন কখন হয়, অথবা বলবে যে এইরকম আমরা প্রশ্ন দেখছি 1 2 √3, এরপরে বলবে যে প্রথম দুটার মধ্যবর্তী কোণ কত, তখন আমার সামান্তরিকের সূত্র বসাইতে হয়, যেই দুটার মধ্যবর্তী কোণ বের করতে বলছে সেটা হবে পি আর কিউ, আর যেটা বাকি থাকবে সেটা হবে আর। এই তিনটা জিনিস দিয়ে আমি পি স্কোয়ার ইকুয়াল টু মানে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2 পি কিউ কজ আলফা দিয়ে আলফার মানটা বের করব। এই জিনিসটা তোমাকে প্রথমত মনে রাখতে হবে। সেকেন্ড যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে লম্বাংশ। লম্বাংশ, তবে এই লম্বাংশর শর্টকাট যেটা আছে √ওভার বল সংখ্যা ইন্টু সাধারণ অন্তর, এটাই তুমি মনে রাখবা, এটাই তুমি মনে রাখবা, বাকি কিছু তোমার মনে রাখার দরকার নাই। এবং 3 নম্বরে আমাদের সদৃশ আর বিসদৃশ যে বল আছে এই জিনিসটা আমরা মনে রাখবো, বিসদৃশ বল আছে এই জিনিসটা মনে রাখবো, তাইলে আমাদের মোটামুটি হয়ে যাবে ভাইয়া। এরপরে খেয়াল করি লাস্ট যে চ্যাপ্টার, এখানে সব সূত্র আকারে সাজাই দেয়া আছে, সবই সূত্র আকারে সাজাই দেয়া আছে। এই যে দেখো সামান্তরিকের সূত্র, এবার বলছে যে কখন কি হবে, এই যে লম্বাংশ সূত্র আমাদের, এই সব কিছু তোমাদের সাজাই দেয়া আছে। তুমি এই উদাহরণ কয়টা পড়লেই হয়ে যাবে, এর মধ্যে সব কথাবার্তা আমার বলা আছে। লাস্ট যে অধ্যায়টা আমাদের আছে সেটা হচ্ছে গতিবিদ্যা বা সমতলে বস্তু কণার গতি। এই গতি থেকে আমরা নতুন করে আসলে কিছু পড়বো না। 1 নম্বরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে প্রাস, প্রাসের সূত্রগুলো পড়বো, প্রাসের সূত্রগুলো ইম্পর্টেন্ট। এবং এরপরে যেটা পড়বো উপরে নিক্ষেপিত যে বস্তু অর্থাৎ টি, বা আমার যেটা বলা হয় তোমার কি হতে পারে ছোট টি অর্থাৎ উত্থানকাল পতনকাল, এরপর হচ্ছে এইচ ম্যাক্স সর্বোচ্চ উচ্চতা, এই জিনিসটা সর্বোচ্চ উচ্চতা তাই না, এই জিনিসটা সর্বোচ্চ উচ্চতা কি ইউ স্কোয়ার বাই 2g টি ইকুয়াল টু ইউ বাই জি, এই তো এই অঙ্ক যেগুলো দিয়ে আসে এই জিনিসটা তোমাকে একটু পড়তে হবে। অর্থাৎ প্রাসের সূত্র তো তুমি পড়বা, সাথে উপরে নিক্ষেপিত বস্তুর যে উপরে নিক্ষেপিত বস্তুর যে হিসাব নিকাশ এটা পড়বা। আরেকটা জিনিস আছে আমাদের জন্য 3 নম্বরে, যে আমরা যদি সামান্য উপর থেকে কোনো কিছুকে নিক্ষেপ করি তখন, এটাও একবার পরীক্ষাতে আমাদের আসছিল, তাইলে কি হয় আদিবেগ মাইনাস হয়, আদিবেগ মাইনাস হয়। এই জিনিস, এই 3টা জিনিসই তুমি গতিবিদ্যা থেকে আপাতত পড়ে যাবা। এরপরে ওই যে আমরা কিন্তু এটা জানি তম সেকেন্ডের সূত্র, এই জিনিসগুলো পরীক্ষাতে আসে, যেগুলো আমাদের জাস্ট আমরা পদার্থ বিজ্ঞানে পড়ি, নিউটন বলবিদ্যাতে পড়ি। যেমন হচ্ছে তোমার একটা নারকেল পড়লে বাধা বল কত, এই জিনিসগুলোও ইম্পর্টেন্ট, তবে এখানে আমরা পড়বো না, কারণ এই জিনিসগুলো আমরা নিউটন বলবিদ্যাতে অলরেডি পড়ি। সো এই ছিল আমাদের সেকেন্ড পার্টের সাজেশন। এই জিনিসগুলো তুমি যদি কায়দা করতে পারো তাহলেই তোমার পরীক্ষা ভালো যাবে। তো গত দিনের মতোই লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে যে ভাইয়া তুমি একটু চেষ্টা করবা ম্যাথগুলো দেখার। আমরা অনেক স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্টের রিভিউ নিয়ে বা অনেকের সাথে কথা বলে জানি যে ভাই আমি ম্যাথ দেখিই নাই, সোজা ছিল, দেখলে হয়তো 5-6 নাম্বার বাড়তো, আমার চান্সটা হইতো। তাইলে গাধার মতো কোনো কাজ করবা না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দাগাই 1 ঘন্টা শেষ করবা না। ম্যাথও তো একটা সাবজেক্ট, সেখানে কি আছে একটু দেখবা। এমন হইতে পারে অনেক সোজা কোশ্চেন হইতে পারে, কঠিন হইলে করলা না, কিন্তু সোজা হওয়ার সম্ভাবনা আছে, এবং সেখানে তোমরা কি করার সম্ভাবনা আছে, মিস করার সম্ভাবনা আছে। তাহলে সর্বোপরি তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা, খুবই ভালো পরীক্ষা তোমরা দাও, ভালোভাবে পাশ করে আসো ইনশাল্লাহ। তোমাদের যে মন মতো যেই বিশ্ববিদ্যালয়গুলো আছে জিএসটি, সেগুলোতে তোমাদের চান্স হোক, এই আশা ব্যক্ত করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।